নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন সেই উদ্দেশ্যে আমার গ্রামীণ হোমি চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। আপনারা 3 বছর ধরে দেখছেন এবং আজও পাশে থেকেছেন। অবশ্যই করে আজকের এই যে বর্তমান দিনে যে সর্দি, জ্বর, কাশি, ঠান্ডা লাগা, বিশেষ করে দিনে গরম রাতে ঠান্ডা, রাতে ঠান্ডা না হলেও আমরা কী করছি, পাখার বাতাস নিচ্ছি, শরীর থেকে প্রচণ্ড পরিমাণে ঘাম বেরিয়ে দুর্বল হয়ে যাচ্ছে। তারপরে পাখার বাতাস নেওয়ার জনিত কারণে শরীরের যে একটা তাপমাত্রা, বাইরের যে একটা তাপমাত্রা, তার যে পার্থক্য, সেই জনিত কারণে শরীরে ঠান্ডা লেগে যাওয়া, ব্যথা সৃষ্টি হওয়া, পিত্ত, বমি, জ্বর, এইরকম যে সমস্যা, সেই বিষয়ের উপর নির্ভর করে আজকের আলোচনা। অর্থাৎ এই যে পিত্ত, বমি, জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, এইসব সমস্যা হলে কোন ওষুধটা আপনার ক্ষেত্রে কার্যকরী, কোন ওষুধটা সেবন করে এবং ফোঁটা করে সেবন করে আপনি সুস্থ হতে পারবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটাকে স্কিপ করবেন না বন্ধুরা। জানার শেষ নেই, আপনারা অনেক জানেন, অনেক, তবুও জানার শেষ নেই। মাত্র 5-10 মিনিট সময় দিয়ে আপনি বিস্তারিত আজকে জানবেন। আলোচনা করার চেষ্টা করব আপনার মনের মতো করে, কথা বাড়াবো না আপনাদের সামনে। আজকের যে বিষয়ে আলোচনা সেটা হচ্ছে এই সর্দি, জ্বর, এই যে ঠান্ডা গরমের জন্য এই সময়টা কোন ওষুধটা আপনার ক্ষেত্রে উপযুক্ত, কেমন প্রকৃতির লক্ষণ থাকলে আপনি সেবন করবেন। তো বন্ধুরা, এই যে অ্যাকোনাইট হোমিওপ্যাথি ওষুধটা প্রথমে লিখে নিয়েছি আমি কয়েকখানা ওষুধ, তার মধ্যে অ্যাকোনাইট হচ্ছে প্রথম সারির ওষুধ। যদি হঠাৎ কোনো রোগে আপনি আক্রান্ত হন, বিশেষ করে এই যেহেতু জ্বর, সর্দি, কাশি নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে অ্যাকোনাইট হঠাৎ যদি আপনার জ্বর, সর্দি, কাশি হয়, হঠাৎ করে যদি আপনার ঠান্ডা লেগে যায়, হঠাৎ করে যদি আপনার গলা ব্যথা, মাথা যন্ত্রণা, বারবার পিপাসা, ঠান্ডা জল পান করতে ইচ্ছুক, অস্থিরতা, বাবা গো মাগো, ছটফটানি এই সময় শুরু হয়েছে, তাহলে অবশ্যই করে কিন্তু সেখানে অ্যাকোনাইট খুব দ্রুত কার্যকরী একটা ঔষধ, কিন্তু ক্ষণস্থায়ী। ওই জন্য অ্যাকোনাইটকে বলা হয়, হয় নিজে শেষ হয়ে যায়, না হলে রোগকে শেষ করে ফেলে। রোগীকে নয়, ভয় পাবেন না। কেন না, এত দ্রুত তার কার্যক্রমের ক্ষমতা, তীব্র গতিতে গিয়ে একটা রোগকে আক্রমণ করে। রোগ মানে শত্রু, পোকা, রোগ পোকাকে দমন করার চেষ্টা করে। কিন্তু যেহেতু তার ক্ষণস্থায়ী জীবন, ওই জন্য ঘন ঘন প্রয়োগ করতে হয়, ঘন ঘন প্রয়োগ করতে হয়। যাই হোক, এই অ্যাকোনাইটকে দিনে 8 বার 10 বার পর্যন্ত প্রয়োগ করে যায় রোগের তীব্রতা অনুযায়ী। যাই হোক, আপনার এখানে সর্দি, জ্বর, কাশির ক্ষেত্রে যতক্ষণ বাবা মা গো থাকবে, সেখানে আপনি আধ ঘন্টা অন্তর, 1 ঘন্টা অন্তর, 2 ঘন্টা অন্তর এরকম 4-5 বার প্রয়োগ করলে তাই যথেষ্ট। অ্যাকোনাইট হচ্ছে একবার প্রয়োগে কাজ পাওয়া যায়, তবে বন্ধ করে দেবেন না, ক্ষণস্থায়ী না, যার জন্য ঘন ঘন প্রয়োগ করতে হয়। যাই হোক, বুঝতে পারেন নিশ্চয়ই। তবে নিম্ন শক্তি 36, 3 মানে 3, এইসব ওষুধগুলো, এই পাওয়ারগুলো। 2 নম্বর যেটা হচ্ছে বেলেডোনা। এখানেও হঠাৎ আক্রমণ আছে, কিন্তু তফাৎটা কোথায় জানেন? অ্যাকোনাইটে বললাম না একটা তফাৎ, বেলেডোনার সঙ্গে অ্যাকোনাইটকে পার্থক্য করেই তবে বলবো, লেখা আছে, খেয়াল করুন আপনারা। যে হঠাৎ করে রোগের আক্রমণ, প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা, কিন্তু সেই মাথা যন্ত্রণা যদি ডান পাশে লাগোয়া হয় তাহলে আরও কোনো কথা নেই। রোদে ঘুরে কাজকর্ম করেছেন, রোদে গিয়ে অফিস করেছেন, সেজন্য কারণে প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা, কি রোদে ঘোরাজনিত কারণে ঠান্ডা পান করেছেন, রাস্তায় আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস যা হোক একটা খেয়েছেন, সেজন্য কারণে প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা, গলা লাল বা রক্তবর্ণ, সেটা যদি আরও ডান সাইড লাগা হয় আরও কোনো কথা নেই। এই আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়াজনিত কারণে হঠাৎ করে টনসিল আক্রান্ত হয়েছে, রক্তবর্ণ, গলা রক্তবর্ণ হয়ে গেছে, সঙ্গে যদি ডান সাইড লাগা হয় আরও কোনো কথা নেই, সেখানেই বেলেডোনা। তাহলে হঠাৎ আক্রমণ আমরা অ্যাকোনাইটেও দেখতে পাচ্ছি আর বেলেডোনায় দেখতে পাচ্ছি, কিন্তু বেলেডোনায় প্রচণ্ড পরিমাণে ঘাম থাকে, অ্যাকোনাইটে কোনো ঘাম থাকে না। ঘাম দিয়ে যদি কখনো জ্বর চলে যায় অ্যাকোনাইটে, সেই জ্বর আর ফেরে না, আর বেলেডোনায় ঘাম দিয়ে জ্বর যাওয়া আসা করে। বেলেডোনার মধ্যে প্রচণ্ড পরিমাণে স্পর্শকাতরতা থাকে, কথা বলতেও ভীষণ প্রকৃতির কষ্ট লাগে, কথা বলতে পছন্দ করে না, একা থাকতে পছন্দ করে, তা কথা বলাটাই ও স্পর্শকাতর হয়ে দাঁড়ায়। গায়ে স্পর্শ করতে দেয় না তো দূরের কথা, কথাও সে বলতে চায় না। তীব্র মাথা যন্ত্রণা, চোখ মুখ লাল আকার ধারণ করে, আক্রান্ত স্থান লাল বর্ণ আকার ধারণ করে। তাহলে কোথাও যদি এরকম লক্ষণ থাকে তাহলে সেখানে অবশ্যই করে বেলোডোনা।
যাই হোক, অ্যাকোনাইট আর বেলোডোনা প্রায় পাশাপাশি ঔষধ। একটা জ্বরের মধ্যে ঘাম থাকে আর একটার মধ্যে ঘাম থাকে না। তাহলে স্পর্শকাতরতা, মেজাজ খিটখিটে, এগুলো দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন। মোটামুটি আলাদা করার জন্য এখানে অস্থিরতাটাকে খেয়াল রাখবেন, আর এখানে রক্তবর্ণ ভাব, মানে চোখ মুখ লাল বর্ণ থাকতে পারে। যদি সেটা না থাকে, যদি গলা আক্রান্ত হয়, গলা লাল বর্ণ থাকতে পারে, ডান সাইডের এগুলো বেশি আক্রমণ হয়, এইটুকু তফাৎটা রাখবেন। যাই হোক, তারপরে আসি নাক ভূমিকা। তো এখনকার দিনে যে গরমে, ঠান্ডা গরমে আমরা খাওয়া দাওয়া তো করি, কখনো রুচি কখনো অরুচি এরকম ধরনের, আবার প্রচণ্ড পিপাসায় প্রচুর পরিমাণে জলও খেয়ে নিচ্ছি, পেট ভার হয়ে আছে, ঢাপঢাপ করছে। তার মানসিক পরিশ্রম এখনকার দিনে মানুষের বেশি। এই যত মানসিক পরিশ্রম বেশি হবে তত কিন্তু পিত্তক্ষরণ বেশি হয়। সেই সব মানুষগুলো রাগে খিটখিটে হয়। বিশেষ করে যে সমস্ত মানুষগণ অফিসে বসে কাজ করে বা কোনো জায়গায় বসে দিন অতিবাহিত করে, বসা কাজগুলো বেশি করে, মানসিক সঞ্চালন বেশি করে, তাদের ক্ষেত্রে কিন্তু নাক ভূমিকা অত্যন্ত কার্যকরী ঔষধ। সঙ্গে যদি কনস্টিপেশন থাকে তাহলে আর কোনো কথা নেই। কিন্তু এর কি, এখানেও মুখ তেতো স্বাদ, প্রচণ্ড পরিমাণে শীতভাব, কখনো টক তিক্ত বমি, কখনো তিক্ত বমি, এইরকম লক্ষণ থাকলে সেখানে কিন্তু অবশ্যই করে নাক ভূমিকা। যদি দেখা যায় পেটের সমস্যা, সঙ্গে প্রচণ্ড কম্প শীত, কাঁথা দাও এরকম করে, তাহলে সেখানে কিন্তু অবশ্যই করে নাক ভূমিকা অত্যন্ত কার্যকরী। যত শীত দেখবেন তত নাক ভূমিকা ঘন ঘন প্রয়োগ করবেন, দেখবেন 2-1 ঘন্টার মধ্যে শীত চলে যাবে। তারপর যেরকম লক্ষণ থাকবে সেরকম দেখবেন কোন ওষুধটা দেওয়া উচিত। তাহলে পেটের সমস্যার সঙ্গে যদি এরকম প্রচণ্ড শীতভাবের সমস্যা, বমি গা বমি, মুখ তেতোর স্বাদ, টক স্বাদ, 2-1 বার অল্প পরিমাণে টক তেতো বমি করা, কি শুধু টক বমি করা, অবশ্যই করে সেখানে নাক ভূমিকা। আসুন এরপরে ওষুধ ইপিকাক। বন্ধুরা, এই ইপিকাক ওষুধটা কম্পোজরের একটা মাস্টার মাইন্ড ঔষধ। এই নাক ভূমিকার সঙ্গে কিন্তু এর অনেকটা সামঞ্জস্যতা আছে। নাক ভূমিকার 2-1 বার বমি, কিন্তু ইপিকাকে বারবার বমি হওয়ার একটা প্রবণতা থাকে। এমন একটা প্রবণতা থাকে, বারবার শ্বাসকষ্ট, হাঁ করে দাম নিতে চায়, শ্বাসকষ্ট ভাব। ইপিকাকে সব জায়গায়, কাশিতে, রোগে, সমস্ত কিছুতে, হাঁপানিতে, সমস্ত জায়গায় শ্বাসকষ্ট ভাবটা আমরা বেশি লক্ষ্য করি। হাঁ করে করে দম নেয়, এমনকি নাকের ভিতরে সর্দি জমে গেলে সেজন্য কারণ যে হাঁ করে দম নেওয়া ইপিকাকের মধ্যেই আছে। বিশেষ করে যারা আমার ছাত্রগণ, মানে বন্ধু ছাত্র বলতে চাই না, কারণ আমার থেকে তাদের শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি, আমি ছাত্র হিসেবে তাদেরকে অসম্মান করতে চাই না, বন্ধু ছাত্রই বলি। যাই হোক, এই যে ইপিকাকটা সব জায়গায় কিন্তু শ্বাসকষ্ট আছে। তাহলে ইপিকাকে বারবার উঁকি ওঠা, মানে আরও একটা বমি করার প্রবণতা, আর একটু বমি করার প্রবণতা, এই যে প্রবণতা রয়েছে, সঙ্গে যদি শ্বাসকষ্ট ভাব, সঙ্গে প্রচণ্ড শীত, কম্পন, থরথর করে কাঁপা, এমন থরথর করে কাঁপা যেন ঠোঁটে ঠোঁট লেগে যায়, তাহলে অবশ্যই করে কিন্তু সেখানে এই ইপিকাকটাকে ব্যবহার করবেন। তবে শ্বাসকষ্টর ক্ষেত্রে যদি বেশি থাকে তাহলে ইপিকাক নিম্ন পোটেন্সি অর্থাৎ 6, আর যদি মনে হয় বমি করার প্রবণতা অনেকটা বেশি রয়েছে তাহলে 30 বা 200। যাই হোক, এরকম সেবন করবেন। আপনারা এমনও করতে পারেন যে প্রচণ্ড শীত রয়েছে, নাকফমের চরিত্র নিয়ে শুরু হয়েছে, আপনি নাকফমিকা আর ইপিকাক পর্যায়ক্রমে ব্যবহার করবেন, একটা সকাল বিকাল, একটা দুপুর রাত্রে। সেখানে যদি ঘন ঘন প্রয়োগ করার দরকার হয়, একটা ব্যবহার করলেন 1 ঘন্টা পরে আরেকটা, একটা ব্যবহার করলেন 1.5 ঘন্টা পরে আরেকটা, একটা ব্যবহার করলেন 2 ঘন্টা পরে আরেকটা, একটা ব্যবহার করলেন 2.5 ঘন্টা পরে আরেকটা। এইভাবে যত দূরত্ব যাবে তত ওষুধগুলো পার্থক্য বাড়িয়ে চলবেন, দেখবেন দারুণভাবে কাজ পাবেন। আসুন, এই ইপিকাকেও মুখে তেতো স্বাদ আছে, নাকভূমিকায় তেতো স্বাদ আছে। আচ্ছা, আসুন ব্রায়োনিয়ার ক্ষেত্রে। এই ব্রায়োনিয়ার ন্যাট্রাম সালফ, এখানে 2টো ওষুধ রয়েছে, এই দুটোর মধ্যে কিন্তু অনেকটা মিল পাবেন, কিন্তু তবুও একটা জায়গায় একটা জিনিস খুঁজে বা একটা উপসর্গ দুটোকে আলাদা করে দেয়। আমরা একই মায়ের পেটের ভাই, একই রকম দেখতে, এমনকি যমজ ভাই, দুজনকে কিন্তু আলাদা করা যায় সামান্য একটা লক্ষণ তার দুজনকে আলাদা করে দেয়। হ্যাঁ, এই ন্যাট্রাম সালফ ব্রায়োনিয়া 2 ভাই, এই 2টো ওষুধের মধ্যে সামান্য একটা লক্ষণ সেটা কিন্তু আলাদা করে দেবে। এটাই হচ্ছে হোমিওপ্যাথির চরিত্র।
আসুন প্রথমে বলে নিই যে ব্রায়োনিয়া মুখে তেতো স্বাদ, মাথা ব্যথা, মাথা ভার, গা ভার, শুয়ে থাকতে ইচ্ছা, চলাচলে তার ভীষণ কষ্ট, ওই জন্য শুয়ে থাকতে ভালোবাসে। মাথা তুললে ভীষণ কষ্ট, হাঁটতে বললে ভীষণ কষ্ট, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে বললে ভীষণ কষ্ট, ওই জন্য সর্বদা শুয়ে থাকতে সে ভালোবাসে। মুখে তেতো স্বাদ, সমস্ত কিছু হচ্ছে ন্যাট্রাম সালফের মতো করে থাকবে। এখানে শরীরে চলতে গেলে ভীষণ প্রকৃতির কষ্ট অনুভব করে। যার জন্য সে সর্বদা শুয়ে থাকে, নড়াচড়া করলে তার কষ্ট বাড়ে বলে শুয়ে থাকে, সে চোখ বুঝে শুয়ে থাকে। যাই হোক, তাহলে সেখানে অবশ্যই করে ব্রায়োনিয়া। যেখানে যত মাথা ভার দেখবেন, মাথা তুললে বেশি যদি কষ্ট হয়, সঙ্গে যদি একবার হালকা পিত্ত বমি থাকে, মুখে তেতোস্বাদ থাকে, তাহলে সেখানে ব্রায়োনিয়া। ব্রায়োনিয়া নাকি কালো বর্ণের ব্যক্তিদের ক্ষেত্রে বেশি কাজ করে, আর কালো বর্ণের ব্যক্তিদের ক্ষেত্রে বেশি কাজ করে। তারপরে ফর্সা কোনো ব্যক্তির যদি এরকম লক্ষণ থাকে, তাকে কি দেবেন না? অবশ্যই দেবেন। যাই হোক, যেই সব সিমটমগুলো বা উপসর্গগুলো বললাম অবশ্যই করে দেবেন। এখন হচ্ছে ব্রায়োনিয়ার ভীষণ ব্যবহার চলছে। আসুন তারপরে আসি ন্যাট্রাম সালফ। এখানেও মুখে তেতোস্বাদ, মাথা ব্যথা, মাথা ভার, এখানেও তেতোস্বাদ, মানে এটা বায়োকেমিক হিসেবে ব্যবহার করতে বললাম। ব্রায়োনিয়া একটা হোমিওপ্যাথি ঔষধ, আর ন্যাট্রাম সালফ বায়োকেমিক হিসেবে ব্যবহার করবেন। এখানে তেতোস্বাদ একদম ব্রায়োনিয়ার মতো হুবহু লক্ষণ, কিন্তু একা থাকতে চায়। এখানেও ব্রায়োনিয়ার মতো করে মাথা ভার, কিন্তু ব্রায়োনিয়ার মতো করে এখানে নড়াচড়ায় ভীষণ প্রকৃতির কষ্ট, এই জিনিসটা কিন্তু নেই। আর সব পিত্ত, এখানেও পিত্তজ মানে পিত্ত বৃদ্ধিজনিত কারণে ব্রায়োনিয়া হোমিওপ্যাথি ঔষধ, আর ন্যাট্রাম সালফ হচ্ছে বায়োকেমিক ঔষধ পিত্ত বৃদ্ধিজনিত কারণে। পিত্ত কি আর হ্রাস বৃদ্ধি সমস্ত কিছু নেই, কম হোক বেশি হোক সব জায়গায় কিন্তু এই ন্যাট্রাম সালফ ঔষধটাই ব্যবহার করতে হয়। আপনি মনে করছেন যে না, আমি হয়তো সেখানে পর্যায়ক্রমে ব্যবহার করে দেখি না, মুখে তেতোস্বাদ দেখে ব্রায়োনিয়া আর ন্যাট্রাম সালফ পর্যায়ক্রমে ব্যবহার করতে পারেন। ব্রায়োনিয়ার মধ্যেও অল্প বিস্তর ঘাম আছে, ন্যাট্রাম সালফের মধ্যেও অল্প বিস্তর ঘাম আছে। ন্যাট্রাম সালফে হচ্ছে দুর্বলতা বেশি দেখা যায়, যার জন্য শুয়ে থাকতে ভালোবাসে। আর ব্রায়োনিয়াতে কি সঞ্চালনে তার কষ্ট বেশি বলে শুয়ে থাকতে পছন্দ। তাহলে একটা লক্ষণ কিন্তু দুটো ভাইকে আলাদা করে দিল, এটা খেয়াল রাখবেন। আসুন চায়না একটা ম্যালেরিয়া, পানিশ্বাস ম্যালেরিয়া, এইসব জ্বরের ক্ষেত্রে কিন্তু দারুণ একটা ঔষধ। যখন আমরা 2-3 জ্বরে ভোগার পরে শরীরটা ভীষণ প্রকৃতির ঘাম যেতে যেতে দুর্বল হয়, কিংবা এমনি জ্বর হওয়া মানে তো রক্ত শুকনো হয়ে যায়, হিমোগ্লোবিন যে এগুলো ভেঙে যায়, তা ভাঙতে ভাঙতে শরীরটা তো শুকিয়ে যায়। আর দেখবেন জ্বরেই সব থেকে রক্তশূন্যতা বেশি হয়, যার দীর্ঘদিন জ্বর হয়েছে সে কাঠপোড়া হয়ে গেছে। আর রক্ত অল্পতার একটা ভালো ঔষধ কিন্তু চায়না, এটা কিন্তু আপনারা স্বীকার করবেন। চায়না, ন্যাট্রামিউর, এগুলো হচ্ছে রক্ত অল্পতার খুব ভালো ঔষধ। যাই হোক, উচ্চ জ্বরে কখনো তো ন্যাট্রামিউর ব্যবহার করতে নেই, তাহলে জ্বর বেড়ে যাবে। একটা আপনারা অনেকে বিশ্বাস না করতে পারেন, তো কোথায় কান না দিয়ে গিয়ে এনসিগোস্টকে দেখে নেবেন। কোথায় কান দিয়ে লাভটা কি, আমাকে তো জানতে হবে সঠিক জিনিসটা। কোন বড় ডাক্তার টাই পরে এসে একটা কী কথা বলে গেলেও তার কথা নিয়ে আমরা ব্যতিব্যস্ত হলে হবে না। রাস্তার ভিখারিটা যে কী কথাটা বলছে তার কথায় ও কান দিয়ে একবার শোনা উচিত, সঠিক কি বেঠিক। এই চায়না হোমিওপ্যাথি ঔষধটা অবশ্যই করে কিন্তু এই যে অতিরিক্ত দিন জ্বরে ভুগতে বা 2-3 দিন যে আপনি জ্বরে ভুগছেন, তারপরে যে দুর্বলতা, সেই দুর্বলতার কারণে যে জ্বর ফিরে আসছে, বারবার ফিরে আসছে, জ্বরটা যখনই ফাঁক যাবে তখনই আপনি সেবন করবেন। তাই দুটো উদ্দেশ্যে কিন্তু ব্যবহার করবেন। কেন? এক, রক্তশূন্যতা সেটাও দূর করবে, উপরন্তু ম্যালেরিয়া, পানিশেষ ম্যালেরিয়া, মানে যে জ্বরটা ঘাম দিয়ে চলে গিয়ে আবার ফিরে আসছে, দুর্বল অনুভব করছেন, সেই দুর্বলতা কমাতে কিন্তু অবশ্যই করেই চায় না। যার জন্য এই চায়না ব্যবহার করলে আর জ্বরটা ফিরে আসবে না, শরীর সতেজ হয়ে উঠবে। এই অতিরিক্ত জ্বরে ভোগাজনিত কারণে বা শরীর থেকে রক্ত রস এগুলো ক্ষয় হওয়াজনিত কারণে যত দুর্বলতার ওষুধ আছে, মানে দুর্বলতা কমানোর ওষুধ আছে, সব থেকে দ্রুততম ঔষধ কিন্তু আমি বলবো এই চায়না। আপনারা ব্যবহার করে দেখুন। মাদার টিংচার নাই বা সেবন করলেন, খরচ বেশি,
আপনি 30 সেবন করুন না, 6 সেবন করুন না, বুঝতে পারবেন। তবে জ্বর ছাড়ার পরে ঘন ঘন আধ ঘন্টা পর, 1 ঘন্টা পর, 2 ঘন্টা পর, 3 ঘন্টা পর এইভাবে পার্থক্য রেখে সারাদিন আপনি ব্যবহার করুন, দেখবেন আপনার দুর্বলতার কতটা কমে যায়, শরীর সতেজ হয়ে উঠবে, জ্বর আর ফিরে আসবে না। একটা দিনেই আপনি রেজাল্ট পাবেন। এবারে বলি, এই যে অ্যাকোনাইট, দেখা গেল যে কোনোভাবে কোনো একটা ভুল সিদ্ধান্তে বা কোনো একটা রোগটাকে আমি সঠিকভাবে নির্বাচন করতে পারলাম না, সেখানে হয়তো দেখা গেল যে জ্বরটা আবার ফিরে এসছে, 3 দিন পরে ফিরে এসছে, কি 2 দিন পরে ফিরে এসছে, ভীষণ প্রকৃতির হঠাৎ করে জ্বর, ভালো ছিলাম 2 দিন ভালো ছিলাম, হঠাৎ করে জ্বর। তাহলে এখানে তো মাঝ রাস্তায় হঠাৎ করে জ্বর এলো, তাহলে কি করবেন? কি করবেন বলুন? এর জন্য হোমিওপ্যাথিকে শিখতে হয়, এর জন্য হোমিওপ্যাথিকে শিখতে হয়। সব ভিডিও দ্বারা শেখা যায় না, আর সামান্য খরচে আমরা হোমিওপ্যাথি টিউশন করে থাকি। যাই হোক, আপনারা যে যেখানে শিখছেন ভালোভাবে শিখুন, উপরওয়ালা আপনাদের মঙ্গল করুন, সঠিকভাবে শিখুন। কদিন আগে একজন বন্ধু বললেন, স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, যে আমি অনেক জায়গায় শিখতে গেছি, সবাই হচ্ছে খাটিয়ে খাটিয়ে শেষ পর্যন্ত কিছু দেয় না, ফিরিয়ে দেয়। জানি না কার ঘাটতি, দেওয়া এবং নেওয়া উভয়ের কিন্তু অবশ্যই করে সামঞ্জস্যতা থাকা উচিত। আপনি আবেগ নিয়ে এলেন কিন্তু ইচ্ছা নেই, তা কখনো হয় না। একটা এ প্রান্ত থেকে একটা ছোট্ট একটা খাল বেরোতে গেলেও সময় লাগে। সব কিছু লাভ দিয়ে হয় না স্যার, সময় দিতে হয়। এবার কেউ যদি আপনার সময়ের অপচয় করিয়ে আপনাকে আঘাত করে থাকে, নিরাশা করে, অবশ্যই সেটা তার ব্যাপার। তবে আমরা টিউশন যেটুকু করাই, করার মতো করাই। আমাদের টিউশন থেকে যদি আপনি কিছু না নিতে পারেন, আমি বলবো তাহলে আপনার ইচ্ছা নেই, আবেগ ছিল। যাই হোক, অবশ্য করে এই অ্যাকোনাইটের কথা বলতে হবে। এই হঠাৎ করে যে এলো, এখানেও অ্যাকোনাইট ব্যবহার করবেন। অ্যাকোনাইট ব্যবহার করে সেই জ্বরটাকে কমিয়ে, যদি কোনো উপসর্গ থাকে আবার সেই চায়না ব্যবহার করবেন দুর্বলতা কমার জন্য, নাহলে অন্য কোনো ওষুধের প্রয়োজন হলে অন্য কোনো ওষুধ ব্যবহার করবেন। 2 দিন পরে যে হঠাৎ রোগটা ফিরে এলো, সেখানেও পর্যন্ত অ্যাকোনাইট অবশ্যই করে। তারপরে যা হবে, যেরকম পরিস্থিতি থাকবে সেখানে সেরকমভাবে ব্যবহার করবেন। এটাই ছিল বলার। যাই হোক, যদি শেখার ইচ্ছে হয় তাহলে অবশ্যই করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর সকলে খুব ভালো থাকুন। ভিডিওতে যদি বলতে গিয়ে কোনো ত্রুটি হয়ে থাকে, সবাই ক্ষমা করবেন। ভালো থাকুন সবাই, নমস্কার।